আরে, আমার আমগুলো তো খুব মিষ্টি। চলো ৫-৫ কেজি আম বাড়িতে নিয়ে যাই, আমাদের বাচ্চারাও খেয়ে নেবে। জজ সাহেব, এই পুলিশওয়ালারা রোজ এসে আম খায় আর আমার টাকা দেয় না, বাড়িতেও আম নিয়ে যায়। ঠিক আছে আম্মা, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমি এদের কিভাবে শাস্তি দেব? তোমার কাছে কোনো প্রমাণ নেই। থামুন জজ সাহেব, আমার কাছে পাকা প্রমাণ আছে। আমি আজ এই পুলিশদের শাস্তি পাইয়ে ছাড়ব, আর আম্মাকে ইনসাফ। যখন একজন সাধারণ যুবক কোর্টরুমের ভেতরে এলো, তখন তাকে দেখে জজ কৈলাসগুপ্তা নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। আসলে কে এই যুবক করণ, যাকে দেখে বড় বড় উকিল, এমনকি জজ কৈলাসগুপ্তাও নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন? কী রহস্য লুকিয়ে আছে এই সাধারণ দেখতে যুবকের মধ্যে, যে পুরো কোর্টরুমকে কাঁপিয়ে দিল? কী প্রমাণ আছে তার কাছে, যা পুলিশের পুরো টিমকে জেলে পাঠিয়ে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন জজ কৈলাসগুপ্তা, যিনি পুরো প্রদেশে নিজের কঠোরতার জন্য বিখ্যাত, একজন সাধারণ ছেলেকে দেখে এত আবেগপ্রবণ হয়ে গেলেন? তো চলুন আমাদের গল্পের দিকে এগোনো যাক। যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তবে লাইক অবশ্যই করে দেবেন। তীব্র রোদের কিরণ আমের বাগানে পড়ছিল। গরমের মৌসুম ছিল, আর আমগুলোর মিষ্টি সুগন্ধ পুরো এলাকায় ছড়িয়েছিল। ল্যাংড়া, চৌসা, ফজলি সব ধরনের আম এই ছোট বাগানে ধরেছিল। ৭০ বছরের কমলা আম্মা নিজের কাঠের চারপাইতে বসেছিলেন। তার মুখে বলিরেখা ছিল, সাদা চুল ছিল, আর দুর্বল শরীর ছিল। কিন্তু তার চোখে এখনও জীবনের সেই চমক বাকি ছিল। ময়লা শাড়ি আর কপালে ছোট একটা টিপ, এটাই ছিল কমলা আম্মার পরিচয়। এই বাগানটা তার স্বামীর ছিল, যিনি ৫ বছর আগে মারা গেছেন। তারপর থেকে কমলা আম্মা একাই এই বাগান সামলাচ্ছিলেন। কিন্তু গত ৩ মাস ধরে খুব ভুল কিছু হচ্ছিল। রাজপথে মোতায়েন ৫ জন পুলিশওয়ালা রোজ তার বাগানে আসত। তাদের নাম ছিল হেড কনস্টেবল কিশোর যাদব, আর তার সঙ্গী কনস্টেবল রোহতাক সিং, রাজেশ ত্যাগী, শুভম শর্মা আর কুলদীপ প্রকাশ। এই ৫ জন মিলে রোজ ডজন ডজন আম খেয়ে যেত। গাছে চড়ে তাজা আম পাড়ত, নিজেদের বাড়ির জন্য ৪-৫ কেজি আম তুলে নিয়ে যেত, কিন্তু একটা পয়সাও দিত না। আম্মা, আজ আবার আম দিও। আমাদের কাজ রাজপথে তোমার সুরক্ষা দেওয়া। তোমার তো খুশি হওয়া উচিত যে আমরা এখানে আছি। কিশোর যাদব প্রায়ই এমন হুমকি ভরা কথা বলত। তার গলায় অহংকার ছিল, চেহারায় দম্ভ ছিল। কমলা আম্মা কি বলতেন? বৃদ্ধা ছিলেন, একা ছিলেন, ভয় পেয়ে যেতেন। পুলিশের সাথে কে পাঙ্গা নেয়? শুরুতে তিনি ভেবেছিলেন যে কিছুদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দিন পেরিয়ে গেল, সপ্তাহ পেরিয়ে গেল, মাস পেরিয়ে গেল, আর এই সিলসিলা থামল না। রোজ এই ৫ জন পুলিশওয়ালা আসত, কখনো দুপুরে, কখনো বিকেলে। যখন মন চাইত তখন আসত, যত মন চাইত তত আম খেত। কমলা আম্মা কিছু বলতে পারতেন না, শুধু চুপচাপ দেখতে থাকতেন। তার চোখে জল এসে যেত, কিন্তু তিনি কিছু বলতে পারতেন না। একদিনের কথা, বিকেল ৪টে বেজেছিল। কমলা আম্মা নিজের চারপাইতে বসেছিলেন। তিনি আজ ভালো বিক্রি করেছিলেন, প্রায় ২,০০০ টাকা আয় করেছিলেন। তিনি ভাবছিলেন যে নিজের ওষুধ কিনে নেবেন। তার ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার ছিল। ওষুধগুলো দামি ছিল, প্রতি মাসে ১৫০০ টাকার ওষুধ লাগত। ঠিক তখনই ওই ৫ জন পুলিশওয়ালা নিজেদের মোটরসাইকেলে চলে এলো। কিশোর যাদব সবার আগে ছিল। সে গাড়ি থামালো আর সোজা বাগানে ঢুকে গেল। আম্মা, আজ তো খুব ভালো আম ধরেছে, দেখো কত পাকা। রোহতাক সিং একটা গাছ থেকে আম পেড়ে খেতে লাগল। হ্যাঁ ইয়ার, খুব মিষ্টি। আম্মা, আজ আমাদের সবার জন্য ৫-৫ কেজি আম বের করে দাও, আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, রাজেশ ত্যাগী বলল। কমলা আম্মার চোখে জল চলে এলো। ৫-৫ কেজি, মানে মোট ২৫ কেজি আম। এর দাম ২,০০০ টাকার বেশি ছিল। আজকের পুরো আয় শেষ হয়ে যাবে। বাবা, আজ নিয়ে যেও না, আজ আমাকে ওষুধ কিনতে হবে, কমলা আম্মা হাত জোড় করে বললেন। কিশোর যাদবের চেহারা রাগে লাল হয়ে গেল। কি বললি তুই? আমাদের মানা করছিস? তুই জানিস না আমরা কে? সে কমলা আম্মার চারপাইতে লাথি মারল। চারপাই নড়ে গেল। কমলা আম্মা পড়তে পড়তে বেঁচে গেলেন। বাবুজি, আমি মানা করছি না, কিন্তু প্লিজ টাকা দিয়ে দিন, আমার খুব দরকার। কমলা আম্মা কাঁদতে লাগলেন। টাকা? আমাদের কাছে টাকা চাইছিস? রোহতক সিং ব্যঙ্গ করে বলল। এক্ষুনি দেখাচ্ছি তোকে টাকা কাকে বলে। রাজেশ ত্যাগী কমলা আম্মার আমের ঝুড়িতে লাথি মেরে ফেলে দিল। সব আম মাটিতে ছড়িয়ে গেল। কমলা আম্মা চিৎকার করে উঠলেন, না বাবা, এমন করো না, এসব আমার পরিশ্রম। তিনি আমগুলো তোলার জন্য ঝুঁকলে তখনই শুভম শর্মা তার কাঁধে ধাক্কা দিল। কমলা আম্মা পড়ে গেলেন। তার কনুইতে চোট লাগল, রক্ত বেরোতে লাগল। ওঠ বুড়ি, আমাদের সাথে পাঙ্গা নিবি? কুলদীপ প্রকাশ কমলা আম্মার চুল ধরে টানল।
কমলা আম্মা ব্যথায় চিৎকার করে উঠলেন। কিশোর যাদব নিজের সঙ্গীদের ইশারা করল। সবাই মিলে আমের ৫-৫ কেজির থলি ভরল। মোট ২৫ কেজি আম তারা তুলে নিল। কমলা আম্মা কাঁদছিলেন, কাকুতি মিনতি করছিলেন, কিন্তু কেউ শুনল না। পরের বার আমাদের কাছে টাকা চাওয়ার সাহস করবি না, বুঝেছিস? আর হুমকি দিতে দিতে সেখান থেকে চলে গেল। কিন্তু এই ৫ পুলিশওয়ালা কি জানত যে তাদের এই কাজ কেউ দেখছিল, কেউ রেকর্ড করছিল, কেউ প্রমাণ জোগাড় করছিল? আর সে অন্য কেউ নয়, বরং ১৮ বছরের করণ ছিল। করণ কে ছিল এটা জানার জন্য আমাদের ১৫ বছর পেছনে যেতে হবে। ১৫ বছর আগের কথা। জজ কৈলাস গুপ্তা তার ৩ বছরের ছেলে করণের সাথে শহরের বাইরে বসা বার্ষিক মেলায় গিয়েছিলেন। জজ কৈলাস গুপ্তা ভেবেছিলেন যে নিজের ছোট ছেলের সাথে কিছু সময় কাটাবেন। তার স্ত্রী ছিলেন না, তিনি মারা গিয়েছিলেন। জজ কৈলাস গুপ্তা নিজের ছেলেকে জিজ্ঞেস করছিলেন, কি চাই বাবা, এই গাড়িটা না এই রোলরটা? করণ খুশিতে হাততালি দিচ্ছিল। সে সব খেলনা চাইছিল। খেলনা বাঁচতে গিয়ে জজ কৈলাস গুপ্তার মনোযোগ সরে গেল। তিনি নিজের ছেলের আঙুল ছেড়ে দিলেন, যাতে তিনি ২ হাতে খেলনাগুলো তুলে দেখতে পারেন। করণ তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। সেও খেলনাগুলো দেখছিল। হঠাৎ তার নজর মেলার অন্যদিকে একটা বড় নাগরদোলার ওপর পড়ল। রংবেরঙের আলো, গান আর বাচ্চাদের চিৎকার। করণের মনে হল যেন ওই নাগরদোলা তাকে ডাকছে। ৩ বছরের নিষ্পাপ বাচ্চা ধীরে ধীরে নিজের বাবার থেকে দূরে যেতে লাগল। তার ছোট পা নাগরদোলার দিকে এগোচ্ছিল। জজ কৈলাস গুপ্তা এখনও খেলনা দেখছিলেন। তার মনে হলো বাচ্চা তার কাছেই আছে। বাবা, এই রোবটটা কেমন? তিনি পেছনে ঘুরে বললেন, কিন্তু করণ সেখানে ছিল না। শুরুতে তার মনে হলো যে করণ দোকানের কোনো কোনায় লুকিয়ে আছে। বাবা, কোথায় তুমি? তিনি ডাক দিলেন, কিন্তু কোনো উত্তর এলো না। জজ কৈলাস গুপ্তার শ্বাস দ্রুত হতে লাগল। করণ! তিনি জোরে চিৎকার করলেন। জজ কৈলাস গুপ্তা এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে লাগলেন। আপনারা কি একটা ছোট বাচ্চাকে দেখেছেন? ৩ বছরের, নীল শার্ট পরা? তিনি প্রত্যেককে জিজ্ঞেস করছিলেন। মেলার কর্মকর্তাদের খবর দিলেন। পুলিশকে ফোন করলেন, কিন্তু করণ নিখোঁজ ছিল। রাত হয়ে গেলেও সে মিলল না। জজ কৈলাস গুপ্তা পাগল হয়ে গেলেন। তার একমাত্র ছেলে, তার জীবন, তার হৃৎস্পন্দন সব কিছু হারিয়ে গেছে। ওদিকে ৩ বছরের করণ নাগরদোলার কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে ছোট বাচ্চাটা ভয় পেয়ে গেল। সে নিজের বাবাকে খোঁজার জন্য পেছনে ঘুরল, কিন্তু সে কিচ্ছু দেখতে পেল না। চারদিকে অচেনা মুখ ছিল, বড় বড় লোক ছিল। করণ কাঁদতে লাগল। বাবা, বাবা, সে চিৎকার করল, কিন্তু হট্টগোলে তার আওয়াজ কোথাও হারিয়ে গেল। কেউ শুনল না। সে এদিক ওদিক ছুটতে লাগল, কাঁদতে কাঁদতে, ভয় পেয়ে। কিন্তু সব জায়গায় অচেনা লোক ছিল। ঘণ্টা পেরিয়ে গেল। মেলা বন্ধ হতে লাগল। লোক যেতে লাগল। করণ এখনও ওখানেই ছিল, একটা কোনায় বসে কাঁদছিল। এরই মধ্যে কমলা আম্মা মেলা দিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের আমের কিছু ঝুড়ি বিক্রি করতে এসেছিলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন তিনি একটি ছোট বাচ্চাকে কাঁদতে দেখলেন। তার মন কেঁদে উঠল। তিনি কাছে গেলেন। বাবা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? কমলা আম্মা জিজ্ঞেস করলেন। করণ কিছু বলতে পারল না, শুধু কাঁদতে থাকল। কমলা আম্মা তাকে কোলে তুলে নিলেন। বাচ্চাটা ক্লান্ত হয়ে গিয়েছিল, ক্ষুধার্ত ছিল, ভয় পেয়েছিল। চলো বাবা, তোমাকে তোমার মা বাবার সাথে মিলিয়ে দিই। তারা কোথায়? কমলা আম্মা জিজ্ঞেস করলেন। কিন্তু করণ এত ছোট ছিল যে কিছু বলতে পারল না। কমলা আম্মা মেলার কর্মকর্তাদের সাথে কথা বললেন, পুলিশকে খবর দিলেন। কিন্তু রাত হয়ে গিয়েছিল, সব লোক চলে গিয়েছিল। আম্মাজি, আপনি কাল আবার আসুন, এখন তো সব বন্ধ হয়ে গেছে, একজন কর্মকর্তা বললেন। কমলা আম্মা কি করতেন? বাচ্চাকে ওখানেই ফেলে তো যেতে পারতেন না। তিনি করণকে নিজের বাড়ি নিয়ে গেলেন। সেই রাতে কমলা আম্মা করণকে খাবার খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। করণ একটু শান্ত হল। কমলা আম্মা তাকে নিজের বিছানায় শোয়ালেন। কালের মা বাবা মিলে যাবে, তিনি ভাবছিলেন। করণ এখনও ছোট ছিল, নিজের পুরো ঠিকানা বলতে পারত না। শুধু এতটুকু বলতো, আমার বাবা জজ। কিন্তু কোন জজ, কোন শহরের, কিছুই বোঝা যেত না। ১ মাস পেরিয়ে গেল, তারপর ২ মাস, তারপর ৬ মাস, তারপর ১ বছর। করণ এখন কমলা আম্মার সাথে থাকতে লাগল। কমলা আম্মা তাকে নিজের ছেলে মেনে নিলেন। তার নিজের কোনো বাচ্চা ছিল না। তার স্বামী ৫ বছর আগে মারা গিয়েছিলেন। এখন এই বাচ্চাটাই তার জীবন ছিল। কমলা আম্মা করণকে খুব স্নেহে বড় করলেন, তাকে স্কুলে ভর্তি করালেন, ভালো সংস্কার দিলেন। করণও কমলা আম্মাকে খুব ভালোবাসত। ধীরে ধীরে তার স্মৃতি ঝাপসা হতে লাগল। সে জানত যে কমলা আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য কমলা আম্মাই সব কিছু ছিলেন। বছর পেরিয়ে গেল, করণ বড় হতে লাগল। ৫ বছর, ৯ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, আর এখন ১৮ বছরের। সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ভালো নম্বরে পাশ করল। এখন সে কলেজে পড়াশোনা করছিল, ল বা আইন নিয়ে পড়াশোনা।
কারণ তার ভালো করে মনে ছিল যে তার বাবা জজ ছিলেন, সেও উকিল হতে চাইত। করণ খুব বুদ্ধিমান ছিল, সমঝবার ছিল। সে কমলা আম্মার খুব খেয়াল রাখত। সকালে উঠে বাগানের কাজ করত, আম পাড়ত, বিক্রি করত, আর তারপর কলেজে চলে যেত। বিকেলে ফিরে এসে আবার বাগানে কাজ করত। এদিকে জজ কৈলাস গুপ্তা নিজের ছেলেকে তখন থেকে এখন পর্যন্ত খুঁজছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সূত্র মেলেনি। তার জীবন বরবাদ হয়ে গিয়েছিল। তিনি নিজের কাজে ডুবে গেলেন, কঠোর জজ হয়ে গেলেন, কারোর সাথে ভালো করে কথা বলতেন না, সবসময় রাগে থাকতেন। তিনি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। এবার ফিরে আসা যাক আসল গল্পে। যখন করণ দেখল যে এই 5 পুলিশওয়ালা রোজ কমলা আম্মাকে বিরক্ত করছে, তখন তার রক্ত ফুটে উঠল। কিন্তু সে বুদ্ধিমান ছিল। সে ভাবল যে সোজা গিয়ে ঝগড়া করলে কিছু হবে না। এরা পুলিশ, শক্তিশালী। তার প্রমাণ চাই, পাকা প্রমাণ, এমন প্রমাণ যা দিয়ে এই পুলিশদের শাস্তি হতে পারে। করণের কাছে একটা পুরনো স্মার্টফোন ছিল। সে একটা পরিকল্পনা করল। পরের দিন যখন পুলিশওয়ালারা এলো, তখন করণ লুকিয়ে তাদের ভিডিও করতে লাগল। বাগানের গাছের পেছনে লুকিয়ে, ঝোপের মধ্যে লুকিয়ে, ঘরের জানলা থেকে সে সব কোণ থেকে ভিডিও করত। কিভাবে কিশোর যাদব আম পাড়ে, কিভাবে রোহতক সিং কমলা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে রাজেশ ত্যাগী আমের ঝুড়ি ফেলে দেয়, কিভাবে শুভম শর্মা কমলা আম্মাকে ধাক্কা দেয়, কিভাবে কুলদীপ প্রকাশ হুমকি দেয়, সব কিছু রেকর্ড হচ্ছিল। একদিন নয়, 2 দিন নয়, পুরো 1 মাস ধরে করণে সব রেকর্ড করল। প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের তারিখ, প্রতিদিনের সময়, সব কিছু। তার কাছে এখন 30টি ভিডিও ছিল, পাকা প্রমাণ ছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল যে এই প্রমাণগুলো নিয়ে কোথায় যাবে? পুলিশ স্টেশন নয়, সেখানে তো এরা পুলিশওয়ালাদেরই সঙ্গী হবে, কেউ অ্যাকশন নেবে না। মিডিয়া হতে পারে, কিন্তু করণের মনে হলো যে সোজা কোর্টে যাওয়া উচিত, তবেই আসল ন্যায় বিচার পাওয়া যাবে। করণ কলেজে ল পড়ছিল। তার একজন প্রফেসর ছিলেন, প্রফেসর মনোজ ত্রিপাঠী। তিনি একজন সিনিয়র উকিলও ছিলেন। করণ তার কাছে গেল, স্যার, আমার আপনার সাহায্য চাই। করণ নিজের পুরো গল্প বলল, সব ভিডিও দেখালো। প্রফেসর মনোজ ত্রিপাঠী ভিডিও দেখে অবাক হয়ে গেলেন। বাবা, এটা তো খুব গুরুতর বিষয়। এই পুলিশওয়ালারা এত নির্লজ্জভাবে এটা কিভাবে করতে পারে? স্যার, আমি এদের বিরুদ্ধে কেস করতে চাই, এদের শাস্তি দিতে চাই, করণ দৃঢ়ভাবে বলল। প্রফেসর মনোজ ত্রিপাঠী ভাবলেন, ঠিক আছে বাবা, আমি তোমাকে সাহায্য করব। আমরা এই পুলিশদের বিরুদ্ধে কোর্টে কেস দায়ের করব, কিন্তু তোমাকে তৈরি থাকতে হবে, এটা সহজ হবে না। আমি তৈরি স্যার, করণ বলল। প্রফেসর মনোজ ত্রিপাঠী সব ভিডিও ভালো করে দেখলেন, ডেট, টাইম সব কিছু নোট করলেন। তারপর তারা একটা অভিযোগ তৈরি করলেন পুলিশের বিরুদ্ধে। ধারা 323, স্বেচ্ছায় আঘাত করা; ধারা 334, জোরপূর্বক আদায়; ধারা 506, অপরাধমূলক হুমকি; এবং ধারা 34, সাধারণ উদ্দেশ্যকে এগিয়ে নেওয়ার অধীনে অভিযোগ কোর্টে দায়ের করা হলো। কিন্তু করণ আরও একটা জিনিস করল। সে একটা ছোট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করল, কিন্তু পুরোটা নয়, শুধু অর্ধেক, যাতে দেখা যাচ্ছিল যে পুলিশওয়ালারা কমলা আম্মার থেকে আম নিচ্ছে আর তার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু বাকি প্রমাণ, বাকি ভিডিও সবকিছু করণ নিজের কাছে রাখল। সে জানত যে পুরো তাস একসাথে দেখানো উচিত নয়। ভিডিও আপলোড হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় ভিডিও ভাইরাল হতে লাগল। মানুষ রাগে মন্তব্য করছিল, এটা কেমন পুলিশ? লজ্জার বিষয়। এই পুলিশওয়ালাদের অবিলম্বে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। এই বৃদ্ধা আম্মা কত বেচারা, সরকারের এর ওপর অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। 1 ঘণ্টায় ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেল। 2 ঘণ্টায় এটা ট্রেন্ডিংয়ে চলে এলো। মিডিয়া চ্যানেলগুলোর নজর এর ওপর পড়ল। সব বড় নিউজ চ্যানেল এই খবর দেখাতে লাগল। পুলিশের বর্বরতার শিকার হলেন বৃদ্ধা মহিলা। আম নিয়ে টাকা দেয়নি, বৃদ্ধাকে মারধর, বৃদ্ধা মহিলার সাথে অমানবিকতা। সব চ্যানেলে এটাই আলোচনা হচ্ছিল। এদিকে ওই 5 পুলিশওয়ালার অবস্থা খারাপ হয়ে গেল। কিশোর যাদব, রোহতক সিং, রাজেশ ত্যাগী, শুভম শর্মা এবং কুলদীপ প্রকাশ বুঝতে পারল যে তারা বড় বিপদে ফেসে গেছে। তাদের অবিলম্বে সাসপেন্ড করে দেওয়া হলো। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল। কিন্তু এই 5 জন ভাবল যে এখন তো শুধু একটা ভিডিও আছে, তারা কোর্টে মিথ্যে বলে দেবে। কোনো সাক্ষী নেই তাদের কাছে, শুধু একটা ভিডিও দিয়ে কি হবে? তারা ভালো উকিল নিয়ে নেবে, বেঁচে যাবে। কোর্টে শুনানি শুরু হলো। ম্যাজিস্ট্রেট অমিত খান্নার কোর্টে করণ আর কমলা আম্মা বাদী ছিলেন। 5 জন পুলিশওয়ালা বিবাদী ছিল। কোর্টরুমে প্রচুর ভিড় ছিল। মিডিয়া, স্থানীয় লোক, অ্যাক্টিভিস্ট সবাই এসেছিল। সবাই ন্যায়ের দাবি করছিল।
কোর্টের বাইরেও মানুষের ভিড় ছিল। এই পুলিশওয়ালাদের কঠোর শাস্তি পাওয়া উচিত, বিচার দেরিতে হোক কিন্তু পাওয়া উচিত। প্রফেসর মনোজ ত্রিপাঠী নিজের যুক্তি রাখলেন। তিনি ওই ভাইরাল ভিডিও কোর্টে পেশ করলেন। ভিডিও দেখে পুরো কোর্ট রুম স্তব্ধ হয়ে গেল। কিভাবে 5 জন পুলিশওয়ালা একজন বৃদ্ধা মহিলাকে বিরক্ত করছে এটা পরিষ্কার দেখা যাচ্ছিল। মাই লর্ড, এটা শুধু একটা ঘটনা নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। যে লোকজন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত হয়েছে তারাই আইন ভাঙছে। একজন 70 বছরের বৃদ্ধা মহিলার সাথে এত নিষ্ঠুরতা। প্রফেসর মনোজ ত্রিপাঠী বললেন। বাদী উকিল বিনোপক্ষের উদয় মেহতা বললেন, মাই লর্ড, আমার মক্কেলরা পুলিশ, তারা নিজেদের ডিউটি করছিল। হতে পারে যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এই ভিডিও এডিটেড হতে পারে। এডিটেড? মাই লর্ড, এই ভিডিও একদম আসল। আমাদের কাছে এর অরিজিনাল কপি আছে। ফরেন্সিক তদন্ত করিয়ে নিন, প্রফেসর মনোজ ত্রিপাঠী বললেন। ম্যাজিস্ট্রেট অমিত খান্না বললেন, ঠিক আছে, এটা একটা গুরুতর বিষয়। আমি 2 পক্ষের সাক্ষী শুনব, তারপর সিদ্ধান্ত নেব। কামলা আম্মাকে সাক্ষী হিসেবে ডাকা হলো। তিনি কাঁপা কাঁপা গলায় নিজের গল্প শোনাতে লাগলেন। সাহেব, এরা রোজ আমার বাগানে আসত, আম খেত, নিয়ে যেত, টাকা দিত না। যখন আমি টাকা চাইলাম তখন এরা আমাকে মারল, আমার ঝুড়ি ফেলে দিল, আমার চুল ধরে টানল। কামলা আমরা কাঁদতে লাগলেন। পুরো কোর্ট রুম আবেগপ্রবণ হয়ে গেল। মিডিয়াওয়ালারা পাগলের মতো ভিডিও রেকর্ড করছিল। করণ সব 30টি ভিডিও দেখানোর পর বলল, মাইলর্ড, এটা শুধু একদিনের ঘটনা নয়, এটা পুরো 1 মাস ধরে চলছে। এই 5 জন পুলিশওয়ালা রোজ কমলা আম্মাকে বিরক্ত করত, আম নিত, টাকা দিত না। যখন কমলা আম্মা টাকা চাইল তখন এরা তাকে মারল। এসব আমার কাছে রেকর্ড আছে। ম্যাজিস্ট্রেট অমিত খান্না দীর্ঘশ্বাস নিলেন। এটা তো খুব গুরুতর বিষয়। এত পাকা প্রমাণ, এখন আর কোনো সন্দেহ রইল না। বিবাদী পক্ষের উকিল বিনোদ মেহতা বললেন, মাইলর্ড, এটা হতে পারে যে এই ভিডিও কি হতে পারে? এডিটেড? 30টি ভিডিও এডিটেড। সব ভিডিওতে ডেট আর টাইম। ফরেন্সিক তদন্ত করিয়ে নিন, সব আসল বেরোবে, করণ বলল। 5 জন পুলিশওয়ালা এবার ভেঙে পড়ল। কিশোর যাদব সাহস করে বলল, মাইলর্ড, আমরা কিছু ভুল করিনি, আমরা তো শুধু। চুপ থাকো, এখন একটা শব্দও বলবে না। তোমরা একজন বৃদ্ধা মহিলাকে 1 মাস ধরে বিরক্ত করেছ, তার পরিশ্রমের আয় লুট করেছ, তাকে মেরেছ, আর এখন বাঁচার চেষ্টা করছ। ম্যাজিস্ট্রেট অমিত খান্না রাগে বললেন। ঠিক এই সময়ে কোর্টরুমের দরজা আবার খুলল। একজন খুব সিনিয়র ব্যক্তি ভেতরে এলেন। কালো কোট, সাদা চুল, গম্ভীর চেহারা। সব লোক দাঁড়িয়ে পড়ল। ইনি ছিলেন জজ কৈলাস গুপ্তা, পুরো প্রদেশের সবচেয়ে সিনিয়র জজ, হাইকোর্টের জজ, সবচেয়ে কঠোর, সবচেয়ে সৎ। ম্যাজিস্ট্রেট অমিত খান্নাও দাঁড়িয়ে পড়লেন। স্যার, আপনি এখানে? আমি এই কেসের ব্যাপারে শুনলাম, আমি নিজে দেখতে চাইছিলাম যে কি হচ্ছে, জজ কৈলাস গুপ্তা বললেন। জজ কৈলাস গুপ্তা এক কোণায় বসে পুরো কার্যবিবরণী দেখা শুরু করলেন। করণ আবার সব ভিডিও দেখালো। জজ কৈলাস গুপ্তা মনোযোগ দিয়ে দেখছিলেন সব ভিডিও, সব ডিটেল। যখন করণ ওই ভিডিও দেখালো যাতে কমলা আম্মাকে মারা হচ্ছিল, তখন জজ কৈলাস গুপ্তার রক্ত গরম হয়ে গেল। এটা কেমন বর্বরতা! একজন 70 বছরের বৃদ্ধা মহিলার সাথে এমন ব্যবহার! তিনি রাগে বললেন। মিডিয়াওয়ালারা পাগলের মতো ভিডিও রেকর্ড করছিল। কিছু তো ছিল এই ছেলেটার মধ্যে, কিছু বিশেষ। জজ কৈলাস গুপ্তার মনে হল যেন তিনি এই ছেলেটাকে আগে কোথাও দেখেছেন। কিন্তু কোথায়? ম্যাজিস্ট্রেট অমিত খান্না বললেন, এত পাকা প্রমাণের পর এখন আর কোনো সন্দেহ রইল না। কিন্তু কি? কারণ জিজ্ঞেস করল। কিন্তু এটা একটা ম্যাজিস্ট্রেট কোর্ট। আমি খুব বেশি হলে 3 বছরের সাজা দিতে পারি। এত গুরুতর বিষয়, এটা কম। ম্যাজিস্ট্রেট অমিত খান্না বললেন, তো তাহলে এই কেস সেশন কোর্টে ট্রান্সফার করা উচিত, সেখানে বেশি সাজা হতে পারে। ম্যাজিস্ট্রেট বললেন, কারণ হতাশ হয়ে গেল। এর মানে আবার লম্বা লড়াই, আবার তারিখ, আবার শুনানি। কতদিন? তখনই জজ কৈলাস গুপ্তা উঠে দাঁড়ালেন। না, এই কেস ট্রান্সফার করার দরকার নেই। আমি নিজে এই কেসের শুনানি করব, এক্ষুনি, এই মুহূর্তে। পুরো কোর্টরুম অবাক হয়ে গেল। জজ কৈলাস গুপ্তা নিজে শুনানি করবেন? এটা তো অনেক বড় ব্যাপার। 5 জন পুলিশওয়ালার তো জানই বেরিয়ে গেল। জজ কৈলাস গুপ্তার কঠোরতা পুরো প্রদেশে বিখ্যাত ছিল। এবার তো পাকা সাজা হবে। জজ কৈলাস গুপ্তা ম্যাজিস্ট্রেটের সিটে বসলেন আর বললেন, আমি এই কেস নিজের অধিকারে নিচ্ছি। এখন আমি নিজে শুনানি করব। 5 জন পুলিশওয়ালা কাঁপতে লাগল। মাইলর্ড, আমরা চুপ, এখন একটা শব্দও না। জজ কৈলাস গুপ্তা ধমক দিলেন। জজ কৈলাস গুপ্তা সব প্রমাণ আবার দেখলেন, সব ভিডিও, সব সাক্ষীর বয়ান। তারপর তিনি 5 জন পুলিশওয়ালার দিকে সোজা প্রশ্ন করলেন, কি
তোমরা এসব করেছ? 5 জন পুলিশওয়ালা চুপ রইল। আমি জিজ্ঞেস করলাম, কি তোমরা এসব করেছ? জজ কৈলাস গুপ্তার গলা গম করে উঠল। কিশোর যাদব সাহস করে বলল, মাই লর্ড, আমরা ভেবেছিলাম যে... কি ভেবেছিলে? যে তোমরা পুলিশওয়ালা তো যা খুশি করতে পারো, একজন বৃদ্ধা মহিলাকে বিরক্ত করতে পারো, তার পরিশ্রমের আয় লুট করতে পারো। সরি মাই লর্ড, 5 জনই একসাথে বলল, সরি। এখন সরি বলছ? যখন 1 মাস ধরে এসব করছিলে তখন সরি কোথায় ছিল? জজ কৈলাস গুপ্তার রাগে বললেন। জজ কৈলাস গুপ্তা কারণের দিকে তাকালেন। বাবা, তুমি খুব বাহাদুরির কাজ করেছ। এত প্রমাণ জোগাড় করা, এত সাহস দেখানো, এটা সবার দ্বারা সম্ভব নয়। কারণ মাথা নিচু করল। থ্যাংক ইউ মাই লর্ড, কিন্তু আমি নিজের আম্মার জন্য করেছি। তিনি আমার জন্য সব কিছু। তোমার আম্মা, কমলা আম্মা তোমার মা? জজ কৈলাস গুপ্তা জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ মাই লর্ড, এমনিতে তো তিনি আমার আসল মা নন। আমি 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম। কমলা আম্মা আমাকে বড় করেছেন। আমার জন্য তিনিই আমার মা, কারণ বলল। জজ কৈলাস গুপ্তার বুক ধরফর করতে লাগল। 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিল? এটা কিভাবে হতে পারে? কারণ বলল, আমি 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম। জি হ্যাঁ মাই লর্ড, আমি তখন 3 বছরের ছিলাম। নিজের বাবার সাথে মেলায় গিয়েছিলাম। তারপর ভিড়ে হারিয়ে গেলাম। আমার বাবা জজ ছিলেন, কিন্তু আমার তার নাম মনে নেই। আমার কিছুই মনে নেই। জজ কৈলাস গুপ্তার চোখে জল চলে এলো। এটা কিভাবে হতে পারে? এ কি সেই বাচ্চা, তার ছেলে? জাজ কৈলাস গুপ্তা উঠে দাঁড়ালেন আর করণের কাছে এলেন। বাবা, নিজের ডান হাত দেখাও। করণ অবাক হয়ে গেল, কিন্তু সে নিজের ডান হাত এগিয়ে দিল। জাজ কৈলাস গুপ্তা তার তালু দেখলেন। সেখানে একটা ছোট কালো দাগ ছিল, জন্মদাগ। জাজ কৈলাস গুপ্তার শ্বাস আটকে গেল। আর তোমার বাঁ কাঁধে একটা ছোট তিল আছে। জি জি হ্যাঁ মাই লর্ড, কিন্তু আপনি কি করে জানলেন? করণ জিজ্ঞেস করল। জাজ কৈলাস গুপ্তা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে লাগলেন। পুরো কোর্টরুমে সন্নাটা ছেয়ে গেল। এটা কি হচ্ছে? জাজ সাহেব কাঁদছেন কেন? জাজ কৈলাস গুপ্তা করণকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমার ছেলে। আমি তোমার বাবা। আমি 15 বছর ধরে তোমাকে খুঁজছিলাম। পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল। কি এসব কি বলছেন জাজ সাহেব? করণও অবাক ছিল। মাই লর্ড, আপনি কি বলছেন? বাবা, আমি তোমার বাবা। জাজ কৈলাস গুপ্তা, 15 বছর আগে তুমি মেলায় আমার থেকে আলাদা হয়ে গিয়েছিলে। তখন থেকে আমি তোমাকে খুঁজছিলাম, আর আজ তুমি আমাকে মিলে গেলে। জাজ কৈলাস গুপ্তা কাঁদতে কাঁদতে বললেন। করণের চোখেও জল চলে এলো। তার কিছু কিছু মনে পড়তে লাগল। সেই মেলা, সেই ভিড়, সেই খেলনার দোকান। বাবা, করণ ধীরে বলল, হ্যাঁ বাবা, আমি তোমার বাবা। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। পুরো কোর্টরুম আবেগপ্রবণ হয়ে গেল। লোকের চোখে জল ছিল। মিডিয়াওয়ালারা পাগলের মতো ভিডিও রেকর্ড করছিল। এটা তো ইতিহাস হয়ে গেল। কমলা আম্মাও কাঁদছিলেন। খুশির জল ছিল। তার ছেলের তার আসল বাবা মিলে গেছে। কিন্তু এখনও কাজ বাকি ছিল। 5 জন পুলিশওয়ালাকে শাস্তি দিতে হতো। জাজ কৈলাস গুপ্তা নিজের সিটে ফিরে বসলেন। এবার তার চেহারা আবার কঠোর হয়ে গেল। এখন আমি রায় শোনাচ্ছি। পুরো কোর্টরুম খামোশ হয়ে গেল। এই মামলার গুরুত্ব দেখে এবং এই বিষয়টা দেখে যে এই 5 জন পুলিশওয়ালা 1 মাস ধরে লাগাতার একজন বৃদ্ধা মহিলাকে বিরক্ত করেছে, তার পরিশ্রমের আয় লুট করেছে, আর যখন তিনি প্রতিবাদ করেছেন তো তাকে মেরেছেও। আমি নিম্নলিখিত সাজা দিচ্ছি। 5 জন পুলিশওয়ালা কাঁপছিল। কিশোর যাদবকে প্রধান অপরাধী মেনে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে, সাথে 1 লক্ষ টাকার জরিমানা। কিশোর যাদব ওখানেই পড়ে গেল। 10 বছর? এত লম্বা সাজা? রোহতক সিং, রাজেশ ত্যাগী, শুভম সারনা এবং কুলদীপ প্রকাশকে সহযোগী অপরাধী মেনে 7 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে, সাথে প্রত্যেককে 1 লক্ষ টাকার জরিমানা। বাকি 4 জনও পড়ে গেল। এত কঠোর সাজা। এই সাজা এই জন্য দেওয়া হচ্ছে কারণ এটা শুধু একজন বৃদ্ধা মহিলার সাথে অবিচার নয়,